ভাইরে ভাই, অবশেষে হেরেই গেল বাংলাদেশের লক্ষ কোটি ফুটবল ভক্তরা, আর জিতে গেল বাফুফের সিন্ডিকেট। এত প্রতিবাদ, এত আন্দোলন, এত সমালোচনা করেও বাংলাদেশের ফুটবল ভক্তরা হামজা চৌধুরীদের জন্য একজন ভালো মানের কোচ নিয়োগ দিতে পারে নাই। কিন্তু ওইদিকে বাফুফের যে সিন্ডিকেট, তাদের যে পরিকল্পনা, সেটাই কিন্তু বাস্তবায়িত হয়েছে। মানে এই বাংলাদেশের সিন্ডিকেট কখনোই আসলে আপনারা শেষ করতে পারবেন না, এটা এবার প্রমাণ হয়ে গেল। আমরা যদি প্রথম থেকে চিন্তা করি, কাবরেরাকে প্রায় 1-2 বছর প্রতিবাদ করে, আন্দোলন করে ওনাকে আসলে সরানো হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের যে দায়িত্বে ছিলেন সে দায়িত্ব থেকে। এবং সবার আশা ছিল যে এইবার হয়তো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য ভালো মানের একজন কোচ নিয়োগ দেওয়া হবে। এবং যখন বাহুফে ঘোষণা করে যে হামজা চৌধুরীদের জন্য কোচ প্রয়োজন, তখন প্রায় 280 থেকে 290টা সিবি জমা পড়ে বাহুফেতে। এবং সেইখান থেকে এখন কাকে নিয়োগ দেওয়া হলো? টমাস ডুলি, যাকে দ্বিতীয় কাবরেরা বলা হচ্ছে। এমনকি কাবরেরার চাইতেও ওনার যোগ্যতা কম, সেইটা বলা হচ্ছে। তো যেখানে এত ভালো ভালো দেশের কোচরা ছিল, সেইখান থেকে 280 থেকে 290টা সিবির মধ্যে মানে টমাস ডুলিকে কিসের কারণে আসলে নিয়োগ দেওয়া হলো হামজা চৌধুরীদের কোচ হিসেবে, সেটা বাহুফেই ভালো বলতে পারবে। আমি শুধু এতটুকু বলতে চাই, বাংলাদেশের মানুষ এই 280 থেকে 290টা সিবিতে যতজন কোচ ছিল, তাদের মধ্যে 3জন কোচকে বেশি প্রাধান্য দিয়েছিল। এবং হামজা চৌধুরী থেকে বাংলাদেশের সাধারণ যে দর্শক, তারা চাইছিল এই 3জন কোচ থেকে যে কোনো একজন কোচকে নিয়োগ দেওয়ার জন্য। তাহলে হয়তো বাংলাদেশের ফুটবলটা কিছুটা হলেও পরিবর্তন হইতে পারত। তো প্রথমে যদি আমরা চিন্তা করি, নেইমার যে কোচকে সাজেস্ট করেছিল রোজারিও মিকেল, ওনার জন্য বাংলাদেশের মানুষ মানে অনেক মন থেকে চাইছিল যে রোজারিও মিকেলকে কোনোভাবে আসলে নিয়োগ দেওয়া যায় কিনা। আর যেহেতু নেইমার নিজে সাজেস্ট করতেছে, এবং রোজারিও মিকেল আপনারা জানেন নেইমারদের কোচ ছিলেন, উনি অলিম্পিকে শিরোপা জিতেছেন ব্রাজিল দলকে। সেই কোচকে নেইমার জুনিয়র বাংলাদেশের কোচ হওয়ার জন্য উনি প্রস্তাব করেন, এবং রোজারিও মিকেলকে রিকোয়েস্ট করেন বেতন কমানোর জন্য, এবং সেটা রাজিও হয় রোজারিও মিকেল। তারপরেও তাকে নেওয়া হলো না। জার্মান কোচ স্টকের কথা আপনারা মনে আছে তো, ওনার মতো একজন মানে এত প্রতিভাবান একজন কোচ, যার প্রোফাইল অনেক হাই, ওনাকেও নিয়োগ দেওয়া হলো না। দেন আমাদের কুলম্যান, আমরা যদি লাস্ট মানে হিসাব করি, বাংলাদেশের প্রত্যেকটা ভক্ত যারা ফুটবলকে ভালোবাসে, এমনকি হামজা চৌধুরী থেকে শুরু করে সমিত সোম, সবাই মন থেকে চাইছিল যে ক্রিস কুলম্যানকে কোনোভাবে বাংলাদেশের দায়িত্ব দেওয়া হোক। এবং হামজা চৌধুরী বারবার বলছে যে বাহুফের উচিত যেই কোনোভাবে ক্রিস কুলম্যানকে আসলে মানে বাংলাদেশের দায়িত্ব দেওয়া হোক। আমরাও ভেবেছিলাম, বাহুফের যে নাটক সিনেমা করছে, আমরাও কিন্তু ভেবেছিলাম যে হয়তোবা বাংলাদেশের দায়িত্ব নিতে যাচ্ছেন ক্রিস কুলম্যান। কিন্তু লাস্ট মুহূর্তে এসে দেখলাম যে না, ক্রিস কুলম্যানকেও তারা এজেন্টের মানে টাকা দিতে হবে, অনেক নাটক সিনেমা কাহিনী টাহিনী বলে ক্রিস কুলম্যানকেও বাদ দেওয়া হলো। এবং আমরা যেটা খবর পাইলাম যে লাস্ট 21 মে আসলে বাহুফের সঙ্গে আমাদের যে বর্তমান যে 2.0 কাবরেরা, ওনার সঙ্গে ডুলির সঙ্গে চুক্তি হয়ে গেছে। কিন্তু বাহুফে সেটা প্রকাশ করে নাই। অলরেডি আজকে ডুলি বাংলাদেশে চলে আসছেন, এবং উনি এতটা খুশি, মনে হচ্ছে ওনার স্বপ্ন ছিল বাংলাদেশের কোচের দায়িত্ব নেওয়ার। মানে চিন্তা করে দেখেন। এবং গতকালকে একটা আমি ভিডিও দিয়েছিলাম, যেখানে বলা হচ্ছিল মানে ডলি নাকি আমাদের ছোটো ভাইদের জন্য মানে বাংলাদেশে আসতে চাইছিল কোচিং করানোর জন্য, এবং ওনাকে $6,000 দিলেই চলতো, যেটা এখন বাহুফে $10,000 দিতেছে। এবং একজন ছোটো ভাই প্রশ্ন করেছিল যে আসলে এই যে $6,000 জায়গায় $10,000 দেওয়া হবে, সেই $4,000 আসলে কে নেবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা। তো যাই হোক, মানে 280 থেকে 290টা সিবি জমা পড়ছে বাহুফেতে। সেইখান থেকে ক্রিস কুলম্যানকেও নিল না, যেটা বাংলাদেশের সাধারণ মানুষ চাইছিল। এমনকি হামজা চৌধুরী থেকে শুরু করে প্রত্যেকটা ফুটবলার চাইছিল যে ক্রিস কুলম্যানকে কোনোভাবে আসলে রেখে দেখ। এবং সরকার পর্যন্ত টাকা দিতে রাজি হয়েছে বাহুফেকে, যে আমরা অর্ধেক টাকা দেব। তারপরেও দিন শেষে যেই লাউ সেই কুদু, আমরা কাকে নিয়োগ দিলাম? আমরা ডুলিকে নিয়োগ দিলাম, ডুলিকে, টমাস ডুলি, মানে দ্বিতীয় কাবরেরা। তাহলে আর কাবরেরাকে আসলে এত আন্দোলন করে, এত মানে কিছু করে ওনাকে তো বিদায় করাটা আমাদের জন্য বোকামি হয়েছে। কাবরেরাই থাকতো, সেটাই ভালো ছিল, ঠিক না? তো যাই হোক, আসলে দিন শেষে এটাই বলতে হয় যে সব সময় বাংলাদেশের সিন্ডিকেটের কাছে বাংলাদেশের ফুটবল ভক্তরা হেরে যায় এবং জিতে যায় সিন্ডিকেট। এবং এটা মনে হয় আর কখনো সিন্ডিকেট হারবে না। এবার যেহেতু সিন্ডিকেটে আমরা হারাইতে পারছি না, আমার মনে হয় না আর কোনোদিন সিন্ডিকেটে আমরা হারাইতে পারবো, সেটা সম্ভব না। মানে এইবার যেহেতু আমরা এত আন্দোলন করে,
এত প্রতিবাদ করে, যেহেতু আমরা হামজা চৌধুরীদের জন্য ইন্টারন্যাশনাল মানের একজন কোচ আনতে পারি নাই, তার মানে আপনারা নিশ্চিত থাকেন ভবিষ্যতেও সেটা আমরা আর পারবো না, এটা 100% নিশ্চিত আপনারা থাকেন। তো যাই হোক, এই যে আমি বললাম যে আসলে বাংলাদেশ হেরে গেছে আর সিন্ডিকেট জিতে গেছে, মানে এটাকে ভুল বলছি না ঠিক বলছি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমি এতক্ষণ যে কথাগুলো বললাম আপনাদেরকে কথাগুলো কি ঠিক বলছি কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে সারা বাংলাদেশের মানুষ এই যে সিন্ডিকেট এই জিনিসগুলো বুঝে, এই জিনিসগুলো জানে, এগুলো জানা দরকার, মানে সর্বস্তরের মানুষের জানা দরকার, আমি যেটা মনে করি। তো যাই হোক, আমার খুবই খারাপ লাগলো। আমরা কার জন্য প্রতিবাদ করলাম, মানে কাকে আনতে চাইলাম বাংলাদেশের ফুটবলের জন্য, আর বাহুফে কাকে আনলো। তো যাই হোক, সিন্ডিকেট থাকবে এটা অবধারিত হয়ে গেছে বাংলাদেশের জন্য, যেখানে সিন্ডিকেট সেখানে বাংলাদেশের ফুটবল ফেডারেশন বাহুফে। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ভিডিওটা এখানেই শেষ করতেছি।